স্ম্যাকডাউন ট্যালেন্টের কথা বলবো। রকের রিটার্ন হয়েছিল ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের এপিসোডে। তার জন্য কিন্তু অনেক সেগমেন্ট, অনেক কিছু কাট করা হয়েছে। ডাব্লিউডাব্লিউ অনেক কিছু অ্যানাউন্স করেছিল, এগুলো চেঞ্জ হয়েছে এবং অনেক কিছু এমন ছিল যেগুলো অ্যানাউন্স করা হয়নি কিন্তু ডাব্লিউডাব্লিউ সেগুলো প্ল্যান করে রেখেছিল। আর রকের রিটার্নের জন্য সেই ম্যাচেস অথবা সেই সেগমেন্টগুলো চেঞ্জ করতে হয়েছে। আর এই বিষয়টা নিয়ে ডাব্লিউডাব্লিউ যারা ট্যালেন্ট আছে স্ম্যাকডাউনের তারা খুশি ছিল না। এমনটা না যে সবাই এক্সাইটেড ছিল যে রক আসতেছে, অনেক কিছু হবে। হ্যাঁ, কিছুটা মানা যায় যে রক যেহেতু এসেছে, নাম্বার আসবে, ডেফিনেটলি শো এর মধ্যে বেশি ভিউয়ারশিপ আসবে, শো এর জন্য ইভেন্চুয়ালি এই জিনিসটা ভালো। কিন্তু কারো তো সেই জিনিসটা পছন্দ হবে না যে রকের জন্য তার টিভি স্ক্রিন বা টিভিতে যে সেগমেন্ট সেগুলো ক্যান্সেল করা হয়েছে, এটা কেউই পছন্দ করবে না। তো এরকম অনেক ট্যালেন্ট আছে স্ম্যাকডাউনে যারা রকের কারণে খুশি না বা তার আসার কারণে একদমই আনহ্যাপি। এক্স্যাক্টলি এই ট্যালেন্ট গুলো কারা এখনো সেই রিপোর্ট আসেনি। এছাড়াও আপনারা কিন্তু টুইটারে দেখতে পারেন অনেকেই কিন্তু বলতেছিল যে কোডি রোডসকে আপনারা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ থেকে সরিয়ে দিয়েছেন, আমরা যেটার জন্য এসেছিলাম সেটা না করে অন্য কিছু করেছেন। আমি বলবো রকের সাথে কোডির যে সেগমেন্ট হয়েছিল সেটা ভালো ছিল, এটা কোডির জন্য ভালো। কোডি সেই সেগমেন্টে কিন্তু অনেক বেশি ওভার হয়েছে আর সেটার পর কিন্তু সবাই কথা বলতেছে কোডি রোডস এবং রকের বিষয়। কোডির জন্য ভালো হলে কি হবে, রকের কারণে অনেকেই টিভিতে আসতে পারেনি, তাদের জন্য খারাপ। আর এই সেগমেন্টের বিষয়ে কথা বলবো, অনেক কিছু হয়েছে, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো সিএম পাঙ্ক কি মানডে নাইট রতে টিজ করেছে সে রকের সাথে জয়েন করবে। সিএম পাঙ্ক কিন্তু ইনস্টাগ্রামে টিজ করতেছে, যেমন সে একটা স্টোরি দিয়েছিল এবং সেখানে বোঝাচ্ছিল যে পুরনো শত্রু এখন বন্ধু হতে পারে, যদি এখানে বেনিফিট হয় অবশ্যই আমরা একসাথে মিলবো। আর আপনারা জানেন রক কোডি রোডসের সোল চাচ্ছে, অবশ্যই কোডি সেই জিনিসটা দিবে না। এবং রতে কিন্তু স্যাথ রলিন্স কোডি রোডসকে বলেছিল যে তুমি এই কাজটা ভুলেও করবে না। আমার তো দেখে মনে হচ্ছে না যে কোডি রোডস রককে সোল দিবে, কোডি রোডস না দিলে অন্য কেউ দিতে পারে। আর মেবি সেই নামটা হচ্ছে সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক লোগান পলের সাথে যে প্রোমো হয়েছিল সেখানে কি বলেছিল, আই এম স্যান্তান হিমসেলফ, মানে শয়তান, আমি নিজেই শয়তান। ইন দিস বিজনেস ইউ আর নোবডি। সে বোঝাতে চাচ্ছে এই বিজনেসে তুমি কেউই না, আমি শয়তান, আমি স্যাটারডেতে তোমার সাথে দেখা করব। আর স্যাটারডেতে কি, স্যাটারডেতে হচ্ছে এলিমিনেশন চেম্বার, আর আমাদের বাংলাদেশে সানডেতে হবে। আর সিএম পাঙ্ক যেহেতু স্যান্টান বলেছে, যদি কোডি রোডস সোল দিয়ে দেয় তার নামেও কিন্তু স্যান্টান অ্যাড করা হবে অথবা স্যান্টানের সাইড কিক হয়ে যাবে। আর সিএম পাঙ্ক কিন্তু সেম রেফারেন্সটা দিয়েছিল স্যাটান এবং সোলের বিষয়। এখানে দুইটা জিনিস বের করা যায়, অ্যাকচুয়ালি হয়তো সিএম পাঙ্ক জয়েন করবে রককে এবং নিজেকে সেল করে দিবে, আর অথবা হয়তো ডাব্লিউডাব্লিউর মধ্যে ইলুমিনাটির একটা ইফেক্ট চলে এসেছে, যেমন স্ম্যাকডাউনে সোল, মানডে নাইট রতে স্যাটান। আর আপনারা দেখবেন এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনস্পিরেট থিওরি বের করা হবে। এটা এখন না, অনেক বছর পর তারা নিজেরাই এটা বের করবে। আর যদি এসব কথা সাইডে রেখে বলি সিএম পাঙ্কের বিষয়, সে টিজ করতেছে মানডে নাইট রতে সে নিজেকে স্যাটান বানাবে এবং স্যাটারডেতে হয়তো সে রকের সাথে জয়েন করে ফেলবে। আপনাদের কেমন লাগবে একটা বার চিন্তা করেন যে প্রথম থেকেই একজনকে হেট করত, সে হুট করে যদি এই কাজটা করে, মানে রকের সাথে সিএম পাঙ্ক যদি জয়েন করে ফেলে, তাহলে কত বেশি শকিং একটা মোমেন্ট হবে। এরপর কথা বলবো জেড কার্গেল, বিয়াঙ্কা ব্লেয়ার এবং নিয়মির বিষয়। এবং এখন জেড কার্গেল, বিয়াঙ্কা ব্লেয়ার, নিয়মি এরা তিনজন ফাইনালি তাদের স্টোরি শুরু করতে পারবে। এখানে আমি নিয়মিকে মেনশন এর জন্য করতেছি কারণ আমি শিওর জানি না জেড এবং বিয়াঙ্কা ব্লেয়ারের স্টোরি চলবে নাকি নিয়মি এবং জেড কার্গেলের স্টোরি চলবে। ডেফিনেটলি ভিডিওটা দেখে বোঝাই যাচ্ছে লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজ জেড কার্গেলের উপর অ্যাটাক করেনি। ডাব্লিউডাব্লিউ নরমালি এইভাবেই বুকিং করে, যেমন আপনারা দেখেছেন নিয়মি এবং বিয়াঙ্কা ব্লেয়ার মানডে নাইট রতে কিন্তু তাদের টাইটেলটা হেরেছে এবং আমরা নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন দেখেছি। যদি আপনারা দেখেন বিয়াঙ্কা ব্লেয়ার এবং নিয়মির কাছ থেকে টাইটেলটা এমন একটা সময় গিয়েছে, এটা হচ্ছে রেসেলমেনিয়ার খুব কাছাকাছি একটা সময়। এখানে ডাব্লিউডাব্লিউ হয়তো ট্রিপল ট্যাট ম্যাচ বিল্ড করতে পারে অথবা জেড কার্গেলের সাথে সিঙ্গেলস ম্যাচ বিল্ড করতে পারে, হতে পারে নিয়মি ভার্সেস জেড কার্গেল অথবা বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস জেড কার্গেল। আর আপনাদের এটাও বলে দেই জেড কার্গেলের রিটার্ন খুব তাড়াতাড়ি হবে, যে পারফরমেন্স সেন্টারেও এসেছে, যেহেতু সে পারফরমেন্স সেন্টারে এসে ট্রেনিং করতেছে এবং সে কিছু ক্রিপ্টিক পোস্টও করতেছে, খুব তাড়াতাড়ি তাকে আপনারা রিং এর মধ্যে দেখতে পারেন এবং সে তার স্টোরিটা কন্টিনিউ করবে। পার্সোনালি আমি যদি বলি জেড কার্গেলের স্টোরিটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আপনারা কি ইন্টারেস্টেড কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো প্যান্টার বিষয়। আর মানডে নাইট রতে কিন্তু প্যান্টা খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, ভালো ম্যাচও আমাদের দেখিয়েছে। আর এটা বলে দেই প্যান্টা কিন্তু কনফার্ম রেসলমেনিয়া 41 এর জন্য। রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে আপডেট এসেছে, অবশ্যই এটা ডেভ মেডিসর বলেছে
সে বলে ডেফিনেটলি প্যান্টটা রেসলমেনিয়ার কার্ডে থাকবে এবং সে এটাও বলেছিল 13 থেকে 14টা ম্যাচ হতে পারে বা হবে রেসলমেনিয়া 41-এ। আর যদি 13-14টা ম্যাচের কথা বলি সেখানে একটা ম্যাচ প্যান্টারও হবে। ডেফিনেটলি ডাব্লিউডাব্লিউ প্যান্টটাকে কার্ডে দিতে চাবে এবং তারা দেখতে চায় প্যান্টটা হাই প্রেসার ম্যাচে অথবা হাই প্রোফাইল ম্যাচে কিভাবে কম্পিট করে বা পারফরমেন্স করে। আর অবশ্যই এটা প্যান্টার জন্য ভালো একটা স্পেশাল মোমেন্ট হবে যে সে প্রথমবার এত বড় ক্রাউডদের সামনে পারফরমেন্স করবে। আর যদি রেসলমেনিয়ার টিকেটের কথা বলি প্রায় 50,000-এর উপরে টিকিট বিক্রি হয়েছে। আর যদি পুরা ক্যাপাসিটির কথা বলি 70,000 তো ডাব্লিউডাব্লিউ অবশ্যই নিবে। আর যদি প্যান্টটা এখানে পারফরমেন্স করে তাহলে তার জন্য ভালো। এমনিতে তো রয়্যাল রাম্বলে পারফরমেন্স করেছে, ক্রাউডরা খুব ভালোভাবে তাকে রেসপন্স করেছিল, কিন্তু রেসলমেনিয়া গ্র্যান্ড স্টেজ অফ দ্য মল, রেসলমেনিয়ার স্টেজ অবশ্যই বিগার, সেটা প্যান্টার জন্য ভালোই হবে। এরপর কথা বলবো আপনারা কিন্তু অনেক সুপারস্টারকে দেখতে পারেন উপরে উপরে তারা যেমন পডকাস্টে ইন্টারভিউতে এমন ভাবে কথা বলে যে ডাব্লিউডাব্লিউ অনেক বেশি ভালো হয়ে গিয়েছে ভিন্স ম্যাকম্যান চলে যাওয়ার পর, আমাদের স্বাধীনতা বা আমাদের ফ্রিডম অনেক বেশি। এবং সবাই এমন ভাবে কথা বলতো যে ভিন্স ম্যাকম্যান এই ডাব্লিউডাব্লিউ কে শয়তানের একটা দুনিয়া বা পৃথিবী বানিয়ে রেখেছিল আর এখন ট্রিপল এইচ এসে সেটাকে ভালো করেছে। কিন্তু এখন অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে বাদ খুলতেছে। আপনাদের বলেছিলাম আপডেট এসেছিল ডাব্লিউডাব্লিউ যে উইমেন্স ডিভিশন তারা খুশি না ট্রিপল এইচ এর বুকিং কে নিয়ে এবং অনেক বেশি ফিমেল সুপারস্টার আনহ্যাপি। আর এখন আরো অনেক বেশি রেসলাররা বা ট্যালেন্টরা আনহ্যাপি এবং এটা অনেক বেশি সিরিয়াস হতে যাচ্ছে। আর আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন রেসলনমিক্স এর একটা রিপোর্ট, এখানে লেখা আছে এট দ্য সেম টাইম অ্যাজ দ্য কোম্পানি ইজ পোস্টিং রেকর্ড ফাইন্যান্সিয়াল রেজাল্ট ইন দ্য টিকিও এরা, মাল্টিপল কারেন্ট ডাব্লিউডাব্লিউ এমপ্লয়িজ হ্যাভ ডিসক্রাইব এ ডিক্লাইন, increases being limited plus heavier workloads, and while management has emphasized the value of its workforce during town hall meetings, multiple staff say they feel increasingly undervalued. এখানে তারা বলতেছে যে ডাব্লিউডাব্লিউ প্রত্যেক সাইড থেকে গ্লোট করতেছে, তারা বলতেছে এটা আমাদের ফাইন্যান্সিয়াল রেজাল্ট, আমরা এত বেশি প্রফিট করেছি, আমাদের আর্নিং এত ভালো হয়েছে। কিন্তু এত কিছু হওয়ার পরও ডাব্লিউডাব্লিউ এর মধ্যে যারা এমপ্লয়ি ইনক্লুডিং রেসলারও আছে, পাশাপাশি আলাদা জবের যেমন রাইটার থাকে, তারা সবাই এখন ডাব্লিউডাব্লিউ কে নিয়ে খুশি না। তারা মনে করে তাদেরকে এখন সেভাবে রেসপেক্ট করা হয় না এবং তারা বেনিফিট ভালো করে পাচ্ছে না, যেমন ইন্স্যুরেন্স এক্সেট্রা, আপনারা যেটাই মনে করেন। এবং তারা এটাও বলেছে বোনাসের বিষয় যে তাদের ওইভাবে দেওয়া হচ্ছে না, পাশাপাশি হেভিয়ার ওয়ার্কলোড তো আছেই, তারা মনে করে তাদেরকে অনেক বেশি কাজ করতে হয়, টাকা কম পায়, বোনাসও পায় না। আমি এখানে বলবো ডাব্লিউডাব্লিউ কিন্তু লাইভ ইভেন্ট এখন বন্ধ করে দিয়েছে, খুব কম করে, তাও তারা মনে করে যে তাদের ওয়ার্কলোড অনেক বেশি হেভি। এখানে কিন্তু ডাইরেক্ট ডাব্লিউডাব্লিউ এর উপর শুট করা হচ্ছে না, এখানে কিন্তু টিকের উপর শুটিং করা হচ্ছে। এইখানে আমি বলবো টিকো ডাব্লিউডাব্লিউ কে যেভাবে রুন করেছে তারা চায় শুধু টাকা টাকা টাকা, তারা টিকেটের হিসাব করে, লাইটের হিসাব করে, সবকিছু কাট করতে করতে পাশাপাশি ডাব্লিউডাব্লিউর অনেক রেসলারকেও কিন্তু তারা রিলিজ করে দিয়েছে এবং এমন একটা অবস্থায় নিয়ে এসেছে ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তাদের উপর ওয়ার্কলোড বেশি হচ্ছে। আর আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আবার ফাইনাল বস রকের বিষয় বলবো। আপনারা জানেন রকের স্ম্যাকডাউনে সেগমেন্ট হয়েছিল কোডির সাথে, এটা অনেক বেশি ওয়েট ছিল এবং অবশ্যই কনফিউজিং ছিল। আর এটার বিষয় ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে রিঅ্যাকশন কি এটা আমি আপনাদের বলি। আপডেট এসেছে ডেভ মেডিসরের এবং সে এটাও বলতেছে সে ভিতরে তার সোর্স থেকে কি শুনেছে বা ডাব্লিউডাব্লিউর ভিতরে ইন্টারনাল রিঅ্যাকশন কি। ব্যাকস্টেজে যারা আছে ডাব্লিউডাব্লিউর মধ্যে মানে যারা মেইন লোক কাজ করে তারা এটা মানতেছে রকের যে প্রোমো সেটা কোডির জন্য ভালো ছিল না, তারা রকের এই প্রোমো নিয়ে খুশি না। এবং সেকেন্ড অনেকে এটা নিয়ে মজা করতেছে রক তার প্রোমোতে এতবার ক্যারেক্টার চেঞ্জ করেছে যেটা বিগ শো তার ক্যারিয়ারেও চেঞ্জ করেনি। তারা যদি কনটেক্সট না জানেন আমি আপনাদের বলি, বিগ শোকে নিয়ে লোকেরা সবসময় মজা করে সে তার ক্যারিয়ারে এত বেশি টার্ন করেছিল, কখনো হিল কখনো ফেস, এতবার করেছে কেউ এই রেকর্ডটা ভাঙতেই পারবে না। সেই জিনিসের রেফারেন্স দিয়ে বলতেছে যে রক বিগ শো কেউ ছাড়িয়ে গিয়েছে এবং কেউ মানতেছে কোডির জন্য এটা ভালো ছিল না, আবার কেউ বলতেছে রক কখনো হিল কখনো ফেস এটা করে পুরো সেগমেন্টটাই নষ্ট করেছে। আমি যদি বলি আনডাউটলি এটা ওয়েট ছিল, রকের প্রোমোতে সে কি বলতেছে বোঝাই যাচ্ছিল না, এক্স্যাক্টলি সে আসলে কি বলতে চাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো AEW টনি খান এবং CM পাঙ্কের বিষয়। আপনারা জানেন টনি এবং CM পাঙ্কের সাথে অনেক কিছু হয়েছে এবং সেটা নিয়ে তাদেরকে কোর্টে যেতে হবে। আর কেন যেতে হবে সেটা আপনাদের বলি, আর বলার আগে বলে দিই এমনটা না যে আমি সব জানি, যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আপনাদের বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন ফাইটফুল রিপোর্ট করেছে রয়্যাল নেমেড filed a lawsuit on February in
California against AEW, Tony Khan and CM Punk. The complaint is for assault, breach of contract, breach of implied covenant of Wood, Fate and Flair, dealing and intentional reference with prospective advantage. আমি বলবো এইখানে সে কতগুলো চার্জেস দিয়েছে সেটা এখনো জানা যায়নি, কিন্তু বোঝা যাচ্ছে কোনো একটা অ্যাসল্টের জন্য সে চার্জ করেছে। আর চার্জ করেছে কার নামে? টনি খান, সিএম পাঙ্ক এবং পুরা AEW এর উপর। AEW কে ইচ্ছা করে এখানে দেওয়া হয়েছে, বাট মেইন হচ্ছে সিএম পাঙ্ক এবং টনি খান। আর যে মামলা করেছে রায়ান নেথাম, সে কিন্তু ডলফ জিগলারের ভাই, সে সিএম পাঙ্কের নামটাও এই মামলাতে দিয়েছে। আর আমি বলবো যদি সে এই কেসটা জিতে যায়, অ্যাকচুয়ালি কি কিছু একটা হবে? যদি সে এই কেসটা জিতে যায়, হাইস গেলে টনি খান এবং সিএম পাঙ্কের টাকা দিতে হবে তাকে, থেকে বেশি আর তাদের সাথে কিছুই হবে না। এখন দেখা যাচ্ছে কেউ তাদের সাইডে, কেউ আবার ডলফ জিগলার ভাইয়ের সাইডে। আর সাপোর্টের বিষয় যদি বলি, বেশি সাপোর্ট সিএম পাঙ্কে দেওয়া হচ্ছে, টনি খানকে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস দেখেন কত বেশি অদ্ভুত, যখন জেনারেল গ্রাইন্ড কেস করেছিল ভিন্স ম্যাকম্যানের উপর, তখন সবাই তাকে সাপোর্ট করেছিল। আর এখন দেখেন সেম কেসটাই ডলফ জিগলার ভাই করেছে, তাকে কেউ সাপোর্ট করতেছে না। এক কথা যদি বলি, ছেলেদের কিন্তু দাম দেওয়া হয় না। একজন আরেকজনকে গালি দিতেই পারে ফ্রেন্ড হিসাবে, বা একসাথে কাজ করলে মজা করতেই পারে, কিন্তু ফ্যানরা তাকে সাপোর্ট না করে উল্টো তার এগেনস্টে যাচ্ছে। এরপর কথা বলবো র্যাটল স্নেক স্টোন কোল্ড স্টিভ অস্টিনের বিষয়। আপনাদের বলেছিলাম রিসেন্টলি সে একটা ইন্টারভিউতে এসেছিল এবং বলেছিল সে রেসেলমিনিয়াতে অ্যাপিয়ার হতে পারে। কেন? কারণ তার বাসা সেখান থেকে বেশি দূরে না, এবং অলরেডি তার উপর আপডেট এসেছে। ফাইটফুল কিউনেতে যখন সন রব স্যাপ তাকে কোশ্চেন করেছিল স্টোন কোল্ড আপনার রেসেলমিনিয়ার স্ট্যাটাস কি, সে বলে তোমরা যদি ম্যাচের কথা বলো তাহলে 100% নো, যদি এখানে ম্যাজিক হয় তাহলে আমি রেসেল করতে পারবো। এটা কেন? আপনাদের হয়তো আরো আগের আপডেটে বলেছিলাম ডিসেম্বরে সে তার নি রিপ্লেসমেন্ট সার্জারি করেছে। আর যদি অ্যাপিয়ারেন্সের কথা বলেন, সে আসতে পারবে এমনটা সে অ্যাডমিট করেছে। সে বলে মেবি আপনারা আমাকে দেখতে পারেন। আপনারা কি এখন স্টোন কোল্ডকে দেখতে চান? আমার পার্সোনালি তাকে দেখতে মনে চায় না, আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি বলবো দ্য ফাইনাল বস পিপলস চ্যাম্প দ্য রকের বিষয়। আপনারা জানেন রক এলিমিনেশন চেম্বারে অ্যাপিয়ার হবে। WWE খুব ভালোভাবে সবকিছু রেডি করেছে, সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতেছে, টিকেট সেল করতেছে, সব জায়গায় তারা খুব ভালোভাবে কাজ করতেছে। আপনারা যদি দেখেন তারা সব জায়গায় রককে অ্যাডভার্টাইজ করেছে। কেন? রক 110% এলিমিনেশন চেম্বারে আসবে, সেখানে অবশ্যই কোডি রোডস থাকবে, সে অ্যান্সার দিবে সে কি তার আত্মাটা বেচবে কিনা রকের কাছে। যদি আমি বলি মোস্ট লাইকলি সে নাই বলবে। এটার বিষয় ডেভ মেন্ডেসার বলে এলিমিনেশন চেম্বার যেটা হবে 2025 সালে, সেখানে অনেক কিছু সেট করবে রেসেলমেনিয়ার জন্য। মানে যে মেইন ডাউটস ছিল রেসেলমেনিয়ার জন্য, সেটা এলিমিনেশন চেম্বারে ক্লিয়ার হবে। সে বলে কোডি রোডস যদি অ্যাকসেপ্ট না করে রকের অফার, তাও আপনারা মেন্স এলিমিনেশন চেম্বারে মেজর টুইস্ট দেখতে পারবেন। আর যদি কোডি অ্যাকসেপ্ট করে তাহলে পুরো টেবিল টার্ন হবে। ইমাজিন করেন কোডি রোডস অ্যাকসেপ্ট করেছে, তাহলে যারা মেন্স এলিমিনেশন চেম্বারে পার্টিসিপেট করেছে বা ম্যাচ করবে তাদের কি হবে? আর আপনাদের কি মনে আছে আমি অনেক আগে বলেছিলাম, কোডি রোডস বলেছিল রেসেলমেনিয়া 41 এত বেশি শকিং হবে, এত বেশি শকিং হবে তোমরা ধারণাই করতে পারবা না। আর যদি একবার কোডি রোডস হিল হয়ে যায়, রকের আন্ডারে চলে যায়, তাহলে কত কিছু চেঞ্জ হতে পারে, শকিং কত হবে রেসেলমেনিয়া একটাবার ইমাজিন করেন। আমি বলবো কোডি রোডস এর কথা হয়তো সত্য হতে যাচ্ছে, এইবার আনএক্সপেক্টেড রেসেলমেনিয়া হবে, শকিং একটা রেসেলমেনিয়া হবে, অবশ্যই সারপ্রাইজিং রেসেলমেনিয়াও, যদি কোডি রোডস রকের সাথে জয়েন করে ফেলে। আর ডেভ মেন্ডেসার যেহেতু বলেছে 2025 সালের এলিমিনেশন চেম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে সেটা মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।